পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। 8.9 মৌলিক বল ফান্ডামেন্টাল ফোর্স। মনে করো টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটিকে নাড়াবার জন্য হাত দিয়ে বডির উপর কোনো কিছু প্রয়োগ করে, তারপর একটি ফুটবল রক্ষকের দিকে ছুটে চলেছে, রক্ষক হাত দিয়ে তারপর ফুটবলের উপর কোনো কিছু প্রয়োগ করে ফুটবলকে থামিয়ে দিলে বইটি গতিশীল এবং ফুটবলটি থামাবার জন্য এই যে কোনো কিছু প্রয়োগ করা হলো নাম হচ্ছে বল। প্রকৃতিতে আমরা বিভিন্ন ধরনের বলের সঙ্গে পরিচিত হলেও বিভিন্ন নামকরণ থাকলেও তবে সব বল কিন্তু মৌলিক বল নয়। যে সকল বল তার হচ্ছে মূল বা অকৃত্রিম এবং হচ্ছে অর্থাৎ কোনো বল উৎপন্ন হয় না, তাদের বরং বল ও সকল বলের প্রকাশ করতে হলে তাকে মৌলিক বল বলে। মৌলিক বলের ধরন গাইডস অফ ফান্ডামেন্টাল ফোর্সেস, তার হচ্ছে মৌলিক অনুসারে প্রকৃতিতে 4 ধরনের বল রয়েছে। তার হচ্ছে মৌলিক বল যেগুলো 4টি বলের কোনো একটি বা একাধিক বল দ্বারা নির্ধারণ করেছে। মৌলিক বলগুলো হচ্ছে মহাকাশীয় বল, তার হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, তার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর হচ্ছে মহাকাশীয় বল, তার হচ্ছে মহাবিশ্বের ভরের কারণে তার হচ্ছে মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকাশীয় বল বলা হয়ে থাকে। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর এক ধরনের তার হচ্ছে আকর্ষণ বল বা বিকর্ষণ বল রয়েছে। এই আকর্ষণ বলকে মহাকাশীয় বল বলা থাকে। এই বলের পরিমাণ ক্রিয়াশীল দুটি বস্তুর সমানুপাতিক এবং বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। বৈজ্ঞানিক ধারণা করে যে বস্তুদের মধ্যে এক প্রকারের কণার পারস্পরিক বিনিময় দ্বারা মহাকাশীয় বল দ্বারা ক্রিয়াশীল হয়ে থাকে। এই ধরনের কণার নাম হচ্ছে গ্রাভিটন। তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে দুটি আয়ত এবং চাচিত বস্তুর মধ্যে দুটি তড়িৎচুম্বকীয় পদার্থ এক ধরনের বল ক্রিয়াশীল থাকে। এদেরকে যথাক্রমে কুলম্বের তড়িৎ বল এবং চৌম্বক বল বলা হয়ে থাকে। তারপর হচ্ছে তড়িৎ বল এবং চৌম্বক বল আকর্ষণ এবং বিকর্ষণের উপর ধারণা হতে পারে। তড়িৎ বল এবং চৌম্বক বল পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বস্তুত আপেক্ষিক গতিতে পরিভ্রমণরত। তারপর হচ্ছে দুটি আয়তীয় কণার মধ্যে তারপর হচ্ছে ক্রিয়াশীল বলই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। যখন তড়িৎ আধান বা চার্জগুলো গতিশীল হয়ে থাকে তাদেরকে তখন তারা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে। বিজ্ঞানী ধারণা করেছেন প্রোটন নামক ভরেন চার্জিং এবং পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কার্যকর হয়ে থাকে। স্থিতিস্থাপক বল, তারপর চালন বিক্রিয়া, গঠন রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে সবল নিউক্লিয় বল। একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন হয় নিউট্রন দ্বারা গঠিত। এদেরকে সমষ্টিগতভাবে বলা হয়ে থাকে নিউক্লিয়ন। তারপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় তার হচ্ছে উপাদান সমূহ এক্ষেত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাদেরকে সবল নিউক্লিয়াস বলা হয়ে থাকে। নিউক্লিয়াসের মধ্যে সমাধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটনযুক্ত খুব কাছাকাছি থাকে। এদেরকে লম্বার বিকর্ষণ বল দ্বারা প্রবল হওয়া এবং হচ্ছে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে অনেক নিউক্লিয়াস স্থায়ী, কারণ নিউক্লিয়াস বিদ্যমান না। নিউক্লিয় বল নিউক্লিয়াসকে ভাঙতে দেয় না। তারপর হচ্ছে নিউক্লিয়নের যে মধ্যাকর্ষণ বল কাজ করতে তেমন নগণ্য, এই লম্বার বিকশিত আলোকে প্রতিমিত করতে পারে না। সুতরাং নিউক্লিয়াসের অবশ্যই এক ধরনের বল সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে। এই বলকে বলা হয় থাকে সবল নিউক্লিয় বল। বিজ্ঞানীদের ধারণা যে নিউক্লিয়নের জন্য মেসন নামে এক প্রকার বাষ্পটিকে বিনিময় করা দ্বারা বল ক্রিয়াশীল হয়ে থাকে। বল আকর্ষণ দ্রব্য এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল বল নয়, এই অর্থাৎ স্বল্প পরিসরে শর্ট রেঞ্জে এই বল ক্রিয়াশীল হয়ে থাকে। এই বল আকর্ষণধর্মী এবং চার্জের নিরপেক্ষ। দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে যে স্বল্প বলার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের তার হচ্ছে মৌলিক কণাগুলো তারপর ক্রিয়া করে, তারপর হচ্ছে নিউক্লিয়াস অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাদেরকে দুর্বল নিউক্লিয় বল বলে। প্রকৃতিতে বেশি কিছু মৌলিক বল এলিমেন্টস রয়েছে যা নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে ইউরেনিয়াম, থোরিয়াম এবং এই সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় থাকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের থেকে তিন ধরনের রশ্মি বা তোমরা নির্গত হয় যাদেরকে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি বলা থাকে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন বিটা রশ্মি নির্গত হয়ে থাকে তখন তাদের থেকে একেবারে শক্তি নির্গত হয়ে থাকে, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখে দেখা যায় নিউক্লিয়াসে যে পরিমাণ শক্তি নির্গত হয়ে থাকে তা বিটা শক্তির গতিশক্তির চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীদের মনে প্রশ্ন ওঠে, বিটা কণা যদি শক্তির 56% পরিবহন করে তবে অবশিষ্ট শক্তি যায় কোথায়? 1930 সালে ডব্লিউ পলিং প্রস্তাব করেন যে অবশিষ্ট শক্তি অন্য এক ধরনের কণা বহন করে যা বিটা কণা এর সহজেই নির্গত হয়ে থাকে। এই কণাকে নিউট্রন, এই বিটা কণা এবং নিউট্রন কণার নির্গমন চতুর্থ একটি মৌলিক বলের সাথে ঘটে যাদেরকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এই বল সবল নিউক্লিয় এবং বাতরের চৌম্বকীয় বলের তুলনায় খুব দুর্বল হয়ে থাকে। এই বলের কারণে নিউক্লিয়াসের ভাঙন প্রক্রিয়ার সংঘটিত হয়ে থাকে এবং নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয়। বিজ্ঞানী ধারণা করেন বোসন নামক এক ধরনের কণার বিনিময়করণ দ্বারা এই বলটা কার্যকর হয়ে থাকে। মৌলিক বলের তীব্রতার তুলনা। 4টি মৌলিক বলের পরিমাপের আপেক্ষিকতার সফলতার তুলনা করলে দেখা যায় যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। সবল এবং দুর্বল বল উভয় এর নিউক্লিয় বলের পাল্লা তারপর হচ্ছে খুবই স্বল্প পাল্লা বিশিষ্ট। এগুলো নিউক্লিয়াসের বাইরের ক্রিয়াশীল হয় না। পক্ষান্তরে মহাকর্ষ এবং হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের পাল্লা প্রায় সীমিত থাকে। যেটি মৌলিক বল এবং আপেক্ষিক সফলতা সম্বন্ধে ধারণা লাভ করে যেন 4টি সারণী লক্ষ্য করো। 8.1 মহাকর্ষ বল, তার হচ্ছে অসীম এবং তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে অসীম এবং সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻15, দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻16। আপেক্ষিক সফলতা 1 তড়িৎচুম্বকীয় বল হচ্ছে 10�39, সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻41 এবং দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻30। তার হচ্ছে বলের একীভূতকরণ, যেটি মৌলিক বলের সম্পর্ক স্থাপনের জন্য বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছেন। পূর্বে তড়িৎ বল এবং চুম্বক বল হতে সাধারণত মৌলিক বল হিসেবে বিবেচনা করা হতো।
19 শতকের অনেক পরীক্ষায় 13 বছর প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে দেখা যায় যে তড়িৎ বল এবং চুম্বকীয় বলের মধ্যে একটি সম্পর্ক থাকা স্বাভাবিক। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কর্তৃক আবিষ্কৃত এবং তড়িৎ চুম্বকীয় বলের মাধ্যমে দুই বলের পারস্পরিক সম্পর্ক এবং চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়। তারপর সাদাম ওয়ানবার্গ এবং গ্লাসো গবেষণার মাধ্যমে বলয়ীভূত তত্ত্বের অপরিসীম উন্নতি সাধন করেন। তারপর সম্মিলিত প্রচেষ্টা দুর্বল নিউক্লিয় এবং তড়িৎ চুম্বকীয় বলের মাধ্যমে বছর আগে সম্পর্ক স্থাপিত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে তারপর তড়িৎ বল এবং চুম্বকীয় বলয়ীভূত হয় নিয়ে তারপর চুম্বকীয় এবং বলের হালে তারপর নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বলের একীভূত তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। বৈজ্ঞানিক কেন্দ্রিক প্রচেষ্টা বলে হয়তো একদিন সকল মৌলিক বলের তারপর মহা একীভূত ক্ষেত্র তত্ত্ব গ্র্যান্ড ইউনিফাইড ফিল্ড থিওরি আবিষ্কৃত হবে। তাহলে পৃথিবী ব্রহ্মাণ্ডের সৃষ্ট রহস্যের অনেক অজানা তথ্য আবিষ্কৃত হবে। মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা তত্ত্ব কাল দীর্ঘ এবং দৈর্ঘ্য সংকোচনের গতিগুলির দিকে মহাকাশে ভ্রমণে ঘটে থাকে। প্রচুর দূরত্ব অন্তর্ভুক্তির কারণে তার এমনকি আমাদের সৌরজগতের বাইরে নিকটতম তারার গমন করতে অনেক সময় লাগে। আলফা সেন্টাউরি আমাদের গ্যালাক্সি নিকটতম, যা 4.3 আলোকবর্ষ দূরে। এই আলো তার পৌঁছাতে ব্যক্তিগতির পরিমাপকৃত 4.3 বছর তার ধরে এটি রকেটের সাপেক্ষে 0.9 বেগে তার আলফা সেন্টাউরি এর দিকে গমন করলে তার এখানে দুটি বিষয় জড়িত রয়েছে। এটি হলো পৃথিবী দিকে গমন এবং অপরটি হচ্ছে আলফা সেন্টাউরি আগমন। তার গমনের ঠিক পূর্ব মুহূর্তে তার মহাকাশযানের বাইরে এবং গন্তব্যে পৌঁছার ঠিক পরের মুহূর্তে তার আলফা সেন্টাউরি তার মহাকাশযানের বাইরে। সুতরাং আকাশযাত্রী নিকট দুটো ঘটনা এক স্থানে সংঘটিত হয়, অর্থাৎ মহাকাশযানের বাইরে। পৃথিবীতে অবস্থিত ব্যক্তির কাছে দুটো ঘটনা ভিন্ন ভিন্ন স্থানে ঘটিত হয়ে থাকে। এর ব্যক্তি কর্তৃক পরিমাপকৃত দীর্ঘায়িত সময় ডেলটি হলে ডেলটি যেগুলো 4.5 বছর অবধি কাল দীর্ঘায়নের সূত্র বা আসল সময় ব্যবধান হবে হচ্ছে ডেলটি নট যেগুলো হচ্ছে 1.4 ইয়ার। সুতরাং যখন আবার ধরা যাক একটি দণ্ড দ্রুতযান তার রকেটের মধ্যে আছে। রকেটের যখন আলোর বেগের কাছাকাছি বেগকে নিয়ে গতিশীল থাকে, তখন ওই রকেটের মধ্যে দিয়ে দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করা থাকে। দেখা যাবে যে গতিশীল অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে, অর্থাৎ পৃথিবীতে দণ্ডটি স্থির অবস্থায় থাকাকালীন দৈর্ঘ্য গতিশীল এবং থাকাকালীন দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। যদি পর্যবেক্ষকের গতিশীল এবং বস্তুর দৈর্ঘ্য এল হয়, তবে পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় একই বস্তুর দৈর্ঘ্য এল নট এবং এল হয়, তাহলে এল নট অপেক্ষা ছোট হবে। এল নটকে যথোপযুক্ত এবং প্রকৃত দৈর্ঘ্য তারপর যা সমীকরণ দ্বারা সম্পর্কিত হয়ে থাকে। যেগুলো হচ্ছে এল নট √1 বি স্কয়ার বাই সি স্কয়ার, তারপর পি ইকুয়াল টু রকেটের বেগ, সি ইকুয়াল টু আলোর বেগ। প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ তারপর আমরা জানি তাপমাত্রার কারণে কোনো বস্তু থাকে তারপর বিকিরণ নিঃসৃত হয়ে থাকে। তাপমাত্রা বিকিরণ জন্য কৃষ্ণ বস্তুর বিকীর্ণ বনাম তারপর তরঙ্গদৈর্ঘ্যের লেখচিত্র দেখানো হচ্ছে। লেখচিত্র হতে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তুর মোট বিকীর্ণ শক্তি বৃদ্ধি পায় থাকে এবং যে তরঙ্গদৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ হয়ে থাকে তা তাপমাত্রা বৃদ্ধির হ্রাস পায়। তার নিম্ন তাপমাত্রা তারপর তরঙ্গদৈর্ঘ্য বলিত অঞ্চলে চলে বলে তার বিকিরণ চোখে দেখা যায় না। তারপর বৃদ্ধি পেলে লাল রং আবার ক্রমশ সাদা রং হয়ে থাকে। বিকীর্ণ হওয়ার পরে তারপর পরীক্ষা নিরীক্ষা দেখা যায় যে তরঙ্গদৈর্ঘ্যে অবলোহিত রেখা অঞ্চল অত্যধিক বিকীর্ণ রশ্মি অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। কৃষ্ণ ছায়ের তাপমাত্রা বৃদ্ধি এবং কৃষ্ণ ছায়ের মোট নিঃসরণ পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু যে তরঙ্গদৈর্ঘ্যের মান এবং বিকীর্ণ হয়ে থাকে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, তারপর চিরায়ত পদার্থ বিজ্ঞানের সূত্র দ্বারা কৃষ্ণ বস্তুর এবং শক্তি বন্টন ব্যাখ্যা করা যায় না। তারপর কৃষ্ণ বস্তুর ব্যাখ্যা প্রদান করা যায় 1920 খ্রিস্টাব্দে জার্মানির বিখ্যাত পদার্থবিজ্ঞানী প্ল্যাঙ্ক তারপর কৃষ্ণ বস্তুর বিকিরণের মতবাদ প্রতিষ্ঠা করেন। এই মতবাদ প্রতিষ্ঠা লাভের পর পদার্থবিজ্ঞানের কিছু যুগান্তকারী এই অধ্যায় সৃষ্টি হয়ে থাকে। বিএনের শক্তিসূত্রের সাহায্যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের শক্তি বন্টন নির্ণয় হয়ে থাকে। আবার রেলাজিন্সের শক্তি বন্টনকারী সূত্রের ক্ষেত্রে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের শক্তি বন্টন করা হয়ে থাকে। কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তু তারপর হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের অভিমত অনুসারে তার কোনো বস্তু শক্তির বিকিরণ এবং বস্তুর মধ্যে শক্তি বিনিময় নির্বিচ্ছিন্নভাবে ঘটে না। এই প্রক্রিয়ায় কোনো ধারাবাহিকতা নেই। তারপর শক্তি নিঃসরণ তারপর বিচ্ছিন্নভাবে কোনো ঘটে বা উচ্চ বা প্যাকেট নির্গত শোষিত হয়ে থাকে। প্রতিটি শক্তি উচ্চ একটি অবিভাজ্য একক। তারপরে শক্তি এই অবিভাজ্য এককের নাম হচ্ছে কোয়ান্টাম ফোটন। তারপর এই কোয়ান্টাম বা ফোটনকে শক্তি পরমাণু অ্যাটমস অফ এনার্জি বলা হয়ে থাকে। তারপর যদি কোয়ান্টাম এবং ফোটনের সাথে বা প্লাঙ্কের হয়ে থাকে, তবে ফোটনের শক্তির পরিমাণ হচ্ছে মিউ, তবে এনের সঙ্গে ফোটন এবং নির্গত বা শোষিত হয়ে থাকে। তারপর মোট শক্তির পরিমাণ এন নিচে মিউ, তারপর এন ইকুয়াল 0.12। তারপর এটা হচ্ছে প্লাঙ্কের বিকিরণ সূত্র। প্লাঙ্কের H=6.63 জুল সেকেন্ড এবং প্লাঙ্কের দ্রব্যমান মাত্রা H=Ampere per t স্কয়ার তারপর পার সেকেন্ড। এই তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব বা তেইশ কণাবার্তা নামে পরিচিত। ফোটন কোনো বস্তুর আলো বা কোনো শক্তি নিঃসরণ বা নির্বিচ্ছিন্নভাবে ঘটে থাকে। তারপর শক্তি বা বিকিরণ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম আকারে নিশ্চিত হয়ে থাকে। আলো তথা যে কোনো বিকিরণের অসংখ্য কোয়ান্টাম সমষ্টি হয়ে থাকে। আলোর এই প্যাকেট বা কোয়ান্টামকে তারপর ফোটন বলা থাকে। এইটি ফোটনের শক্তি হচ্ছে H ফোটনের ধর্মাবলী। ফোটন গ্রহণের প্রধান ধর্মগুলি হচ্ছে প্রতিটি ফোটন তারপর কণায় চার্জ এবং নিঃসরিত হয়ে থাকে। তাই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র তারপর কোনো বিক্ষেপ হয় না। তারপর প্রতিটি চৌম্বক কোনো চালার বিক্রিয়া ঘটে। তারপর হ্রাসবিধি তারপর একটি ফোটন কণার ক্ষেত্রে H=মিউ, তারপর মিউ হচ্ছে বিকিরণ কম্পাঙ্ক, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক।
এই ফোটন কোনটা স্থির ভরসা হয়ে থাকে, তারপর হচ্ছে এটা নিতে করা যায় না, তারপর হচ্ছে ফোটনের ভরহীন হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ রয়েছে, তারপর হচ্ছে পি ইকুয়াল হচ্ছে মিউ বাই সি। তারপর হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ পদার্থ যে ব্যর্থতা লিখিত হয়ে থাকে প্রতিটি ব্যাখ্যা করে তার জানা দরকার। ফোটনের স্থির ভর রেস্ট মাইনাস শূন্য হয়ে থাকে, কিন্তু গতিশীল অবস্থা ফোটনের ভর ই বাই সি স্কোয়ার ইজিকাল হয়েছে বাই সি ল্যামডা। তারপর হচ্ছে আইনস্টাইনের শোক বল শক্তি সমীকরণ ই ইজিকাল টু রুট অফ স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট সি স্কোয়ার সি ফোর। তারপর হচ্ছে সমীকরণ ভরবেগ পাওয়া যায় পি ইজিকাল হচ্ছে ই বাই সি ইজিকাল টু হচ্ছে গামা বাই হচ্ছে সি, তারপর হচ্ছে এইচ বাই ল্যামডা। 8.12 এক্স রে বা হচ্ছে রঞ্জন রশ্মি এক্স রে আর রন্টজেন রশ্মি। তারপর হচ্ছে শরীরের কোনো অঙ্গ যেমন হচ্ছে হাত পা ভেঙে গেলে তারপর চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক আমাদের এক্স রে করার পরামর্শ দেন। তারপর এক্স রে ফিল্মের রিপোর্ট দেখে আমরা জানতে পারি কী ধরনের সমস্যা হচ্ছে। তাই হলে এই এক্স রে কী, তারপর কীভাবে তা উৎপন্ন হতে থাকে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবেন। এক্স রে রঞ্জন রশ্মি তারপর হচ্ছে 19বিংশ শতাব্দীর যুগান্তকারী আবিষ্কার। 1895 সালে বিখ্যাত জার্মান বিজ্ঞানী উইলহেলম কে রন্টজেন তারপর হচ্ছে এই রশ্মি আবিষ্কার করেন। তিনি ক্ষরণনল দিয়ে ক্যাথোড রশ্মি সম্পর্কে চালাবার সময় দেখতে পান যে ক্ষরণনলের পাশে স্থাপিত বেরিয়াম প্লাটিনাম সায়ানাইডের তারপর পাতার উপর ক্ষেত্রটা প্রশীভূত হয়ে প্রতিপ্রবাহ সৃষ্টি হয়ে থাকে। তিনি এটি মোটা কাঁচা নলের লাল কাগজ খরণ তারপর নলকে আবৃত করে রেখে পাতার উপর প্রভাব লক্ষ্য করেন। তারপর পাত এবং নলের মাধ্যমে পুরো ধাতব পাতা স্থাপন করে তারপর ওই জিনিস দেখতে পান। তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে তারপর ওই ক্যাথোড রশ্মি তারপর ক্যাথোড রশ্মি নয়, তারপর বরং ক্যাথোড রশ্মি ক্ষরণ নলের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তা হতে তারপর এই এক প্রকার রশ্মি উৎপন্ন হচ্ছে যা প্রতিপ্রবাহ সৃষ্টি হয়ে থাকে। এই বিশেষ রশ্মির প্রকৃতি এবং ধর্ম জানা না থাকে না এক কায়, তারপর রশ্মি সমাধানের নাম করা হয় এক্স রে বা রঞ্জন রশ্মি। সাধারণ অঙ্কন করার সময় তারা অজানা রশ্মিকে এক্স রে ধরে থাকি। তারপর বিজ্ঞানী রঞ্জন তাই করেছেন আবিষ্কার নাম আছে তাদেরকে রঞ্জন রশ্মি বলা হয়ে থাকে। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রশ্মি সময়ের প্রকৃতি এবং ধর্ম জানা যায়। সংখ্যা দ্বৈত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতু থেকে আঘাত করলে তা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন করে, একে এক্স রে বলা হয়। এক্স রে প্রকৃতি হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষার সাহায্যে এক্স রে তার হচ্ছে রঞ্জন রশ্মির প্রকৃতি নির্ণয় করেন। এক্স রে চার্জযুক্ত কণা গঠিত হয় নাই, তার এটা দৃশ্যমান তা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তারপর হচ্ছে তরঙ্গ তথা হচ্ছে লম্বিক তরঙ্গ নয়। দৃশ্যমান আলোকের তরঙ্গ অপেক্ষা তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট হয়ে থাকে। এক্স রে প্রকার হতে এক্স রে দুই প্রকার হয়ে থাকে, কোমল এক্স রে তারপর কঠিন এক্স রে। কোমল এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য এর সীমা হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রমের মধ্যে। তারপর হচ্ছে সমস্ত এক্স রে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়ে থাকে, ওই ধরনের এক্স রে রশ্মি কোমল এক্স রে বলা হয়ে থাকে। তারপর এই রশ্মির ফোটনের শক্তি থেকে কিলোভোল্টের যে তারপর এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে থাকে, ভেতর ক্ষমতা কম হয়ে থাকে। তবে চিকিৎসা বিজ্ঞানে কোমল এক্স রে ব্যবহার করা প্রচুর হয়ে থাকে। তারপর এই কঠিন এক্স রে তারপর নলের ভেতর তারপর চাপ কম হলে তারপর ওদিকে পার্থক্য প্রয়োগে এক্স রে রশ্মি উৎপন্ন হতে থাকে। এই এক্স রে রশ্মিকে তারপর কঠিন এক্স রে বলা থাকে। কঠিন এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়ে থাকে। এই রশ্মির ফোটনের শক্তি তারপর মেগাভোল্ট রেঞ্জের হয়ে থাকে। তারপর কিন্তু ভেতন ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে। পদার্থের গঠন প্রকৃতি নির্ণয় তারপর বিভিন্ন গবেষণা এর ব্যবহার সর্বাধিক হয়ে থাকে। এক্স রে একক হচ্ছে এক্স রে বিকিরণ পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাদেরকে রঞ্জন বলা থাকে। একক রঞ্জন বলতে আমরা সেই পরিমাণ এক্স রে বিকিরণকে বুঝি যা সাধারণ চাপ এবং তাপমাত্রা 1 মিটার বায়ুতে এবং 3.33 10 তারপর চার্জের সমান চার্জে উৎপন্ন করতে পারে। তো জানার বিষয়ে কোমল এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে থাকে, বেদন ক্ষমতা অত্যন্ত কম থাকে। কঠিন এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কম এবং বেদন ক্ষমতা অত্যন্ত বেশি হয়ে থাকে। এক্স রে উৎপাদন আমরা জানি যে ক্যাথোড রশ্মি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন ছাড়া আর কিছু নেই। দ্রুতগতি ইলেকট্রন সহসা কঠিন পদার্থে আঘাত করলে তা হচ্ছে এক্স রে উৎপন্ন হয়ে থাকে। তারপরে এক্স রে উৎপাদনের জন্য তিনি পদ্ধতি রয়েছে গ্যাস নল পদ্ধতি, পলিসি নল পদ্ধতি, তার হচ্ছে বিটা টন পদ্ধতি। এক্স রে উৎপাদনের জন্য তার হচ্ছে শুধু গ্যাস নল পদ্ধতি আলোচনা করবো। গ্যাস নল পদ্ধতি গ্যাস নল এটি বিশেষ ধরনের নল, তারপর হচ্ছে নিঃশেষিত কাঁচাটা শক্ত বাল্ব এবং আছে। তারপর হচ্ছে এই বাল্বে তারপর হচ্ছে তিনি পার্শ্ব নল হচ্ছে এই কি পার্শ্ব নলে তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি অবতল আকৃতির ক্যাথোডের সি দিয়ে এবং হচ্ছে ক্যাথোডের বিপরীত ঘেরানো এ থাকে। তারপর হচ্ছে ক্যাথোডটা এবং রশ্মি এটি উচ্চ কেন্দ্রীভূত হয়। ক্যাথোডের সম্মুখ দিকে তারপর উচ্চ অনেক উচ্চ পারমাণবিক ওজন বিশিষ্ট যে ধাতু যেমন হচ্ছে টংস্টেন, প্লাটিনাম, মোলিবডেনাম মতো বিদ্যুৎ তারটি রয়েছে। এর নাম হচ্ছে অ্যান্টি ক্যাথোড বা হচ্ছে টার্গেট। এটি ক্যাথোড রকেটের মাধ্যমে 45 ডিগ্রি অবস্থান করেন। অ্যানোড এবং টার্গেটের বাইরের দিকে সংযুক্ত করার ফলে ক্ষরণ থাকে। তারপর হচ্ছে নলের ভিতরে বায়ুচাপ -7 অ্যাটমসফিয়ার এবং তারপর হচ্ছে ক্যাথোডের মধ্যে বিভব চাপ 30,000 থেকে 50,000। ক্যাথোড থেকে ইলেকট্রনের দিকে ধাবিত হয়ে তারপর হচ্ছে ক্যাথোডটা লক্ষ্যবস্তুর পড়বে এবং তা হতে তারপর হচ্ছে এক্স রে উৎপন্ন হবে। তারপর হচ্ছে বাইরের চাপ কম রাখার কারণ হলো ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার সময় বাইরের অণুগুলো তারপর হচ্ছে ক্যাথোড পৌঁছে দেওয়া অসুবিধা হতে থাকে। ইলেকট্রন চার্জ ই এবং হচ্ছে ক্যাথোড অ্যানোডের মাধ্যমে হচ্ছে বিভব পার্থক্য এবং ভি এবং হচ্ছে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার সময় ইভি শক্তি লাভ করে। তারপর ইলেকট্রন লক্ষ্যবস্তুতে আঘাতের ফলে গতিশক্তির কিছু পরিমাণ তাপ শক্তি লক্ষ্যবস্তু শোষণ করে
এবং অবশিষ্ট এক্স রশ্মিতে পরিণত হয়ে থাকে ক্যাথোডে ভাঙানোর উপযুক্ত ভোল্টেজ এবং সৃষ্ট এক্স-রে তারপর হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক বা ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে নিম্নতর ধারণা সম্পর্কে লাভ করা যায়। ই ভি যেগুলো হচ্ছে মিউ মাই সি যেগুলো হচ্ছে বাই ল্যামডা মিন, মিউ যেগুলো হচ্ছে সি বাই ল্যামডা। তারপর হচ্ছে সি যেগুলো হচ্ছে আলো অপেক্ষা, তারপর হচ্ছে যেগুলো প্লাঙ্কের ধ্রুবক এই ল্যামডা মিন যেগুলো হচ্ছে সি হচ্ছে বাই ইভি। এটি হলো উৎপন্ন এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য। এক্স-রে উৎপাদনের জন্য বর্তমানে কিনোট্রন, বিটাট্রন তারপর হচ্ছে আধুনিক যন্ত্র আবিষ্কৃত হচ্ছে, তবে যন্ত্রের মূলনীতি একই। তারপর হচ্ছে উচ্চ গতি শক্তির তীর ইলেকট্রন তারপর হচ্ছে তাপ শক্তির মাধ্যমে হচ্ছে এক্স রে রূপান্তরিত হয়ে থাকে, কারণে তাদের ডিএক্স রশ্মি নলের অ্যানোডটা দরিদ্র হওয়ায় তারপর হচ্ছে ইলেকট্রনিক ধাতু সাথে সাথে শোষিত হয়। তারপর হচ্ছে এক্স রে ধর্ম, প্রপার্টিস অফ এক্স রে। বিভিন্ন পরীক্ষার সাথে এক্স রেতে নিম্নলিখিত ধর্মসমূহ আবিষ্কৃত হয়েছে। এক্স রে সরলরেখা গমনকারী এক্স রে অদৃশ্য হয়ে থাকে। এরা সাধারণত আলোক রেটিনায় পড়লে তারপর হচ্ছে দৃষ্টির অনুভূতি জন্মায়, কিন্তু এদের ক্ষেত্রে এমন হয় না। এটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তারপর হচ্ছে এদের তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। সাধারণ আলোকের তরঙ্গদৈর্ঘ্য 10⁻7 মিটার বা 1000 অ্যাংস্ট্রম, কিন্তু এদের তরঙ্গদৈর্ঘ্য 10⁻10 মিটার তার হচ্ছে 1 অ্যাংস্ট্রম হচ্ছে আলোকের সমবেগে 3 × 10⁸ মিটার বেগে হেঁটে গমন করে। তার হচ্ছে এর ভেতর ক্ষমতা অত্যাধিক হয়ে থাকে। ফটোগ্রাফি প্লেটের উপর এর প্রতিক্রিয়া রয়েছে, এটি প্রতিক্রিয়া সৃষ্টি ঘটে, তারপর হচ্ছে এটি বিদ্যুৎ এবং চৌম্বক দ্বারা বিক্ষিপ্ত হয় না, সুতরাং এর কোনো চার্জ নেই, বিকাশের মধ্যে দিয়ে যাওয়ার সময় হানিত করে। এটি আলোক বিদ্যুৎ ক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ কোনো ধাতব পদার্থ আবর্তিত হলে তা হতে ইলেকট্রন নির্গত হয়। সাধারণ আলোকের ন্যায় তার হচ্ছে প্রতিসরণ তার হচ্ছে বিদ্যুৎ প্রথম ব্যবধান ঘটে, এটি জীবন্ত কোষকে ধ্বংস করে দিতে পারে। প্রভাবে জীবন কোষের জিন চারটি গুণাবলী পরিবর্তন ঘটেছে। আমরা বললাম এখন থেকে আবর্তিত হলে শরীরে গতি সাধন করে, তখন এটি রক্তের শ্বেতকণিকা ধ্বংস করে এক্স রশ্মির এটা তীব্রতা স্থানাগতিক সূত্র মেনে চলে। এক্স রে ব্যবহার ইজ অফ এক্স রে হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক্স রে ব্যবহার একটি অমূল্য অবদান দেওয়া হচ্ছে। বিভিন্ন এক্স রে বিভিন্ন প্রয়োগের অবদান দেওয়া হলো। চিকিৎসা ক্ষেত্রে শরীরের কোনো অংশের হাড় স্থানচ্যুত হলে, হাড় ভেঙে গেলে বা শরীরের কোনো অংশে অবাঞ্ছিত কোনো বস্তু পড়লে তারপর এক্স রে দাঁত দিয়ে ধরা যায়। দাঁতের গোড়ায় ক্ষত নির্ণয় এক্স রে ব্যবহার হয়ে থাকে। আলসার, ক্যান্সার এবং টিউমার যক্ষা প্রভৃতি এক্স রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তারপর এছাড়া জিহ্বা কোষ ধ্বংসের কাজে এক্স রে ব্যবহার করা হয়ে থাকে গোয়েন্দা বিভাগে। কোনো কাঠের বাক্স এবং চামড়া থলে তার লুকানো বিস্ফোরক তার আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ দ্রব্য থাকলে এক্স রে এর তা সাহায্যে নির্ণয় করা যায়। তার তা দুষ্কৃতি পেটে সোনা, রূপা, মুক্তা প্রভৃতি মূল্যবান ধাতু থাকলে এক্স রে মাধ্যমে সাহায্যে তা চিহ্নিত করা যায়। শিল্পক্ষেত্রে কোনো ধাতব পাত্রের অভ্যন্তরে ফাটল বা গত নির্ণয়ের জন্য, প্রকৃত অনর্গল হীরকের পার্থক্য নির্ণয়ের জন্য, চিহ্নের মধ্যে মুক্তার অবস্থান নির্ণয়ের জন্য, ঢালাইয়ের মধ্যে কোনো ক্ষতি নির্ণয়ের জন্য, ছালাই ত্রুটি নির্ণয়ের জন্য এক্স রে ব্যবহার করা হতে আজকাল চামড়া শিল্পে এক্স রে ব্যবহৃত হচ্ছে। ব্যবসা, ই কমার্স। আমেরিকা, ইংল্যান্ড এবং অন্যান্য উন্নত দেশের সময় লজেন্স, টফি, কেক প্রভৃতি এই খাদ্যদ্রব্যের উপর এক্স রে সাহায্যে পরীক্ষা করা হয়ে থাকে। অনেক সময় অবাঞ্ছিত দ্রব্য এই সমস্ত খাদ্যদ্রব্যের মিশ্রিত খাদ্যদ্রব্য বিষাক্ত করে ফেলে। এক্স রে এই বিপদ থেকে দূর করতে ব্যবসার সুনাম অক্ষুণ্ণ রাখে। তার হচ্ছে পরীক্ষা করে ইন ল্যাবরেটরি পরমাণুর গঠনে, কিলোসের গঠনে এবং হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা এক্স রে ব্যবহৃত হয়ে থাকে। এক্স রশ্মি তার হচ্ছে আয়ত গঠন হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স রশ্মি বিক্ষিপ্ত হয় না। তার হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। দুপুরের প্রখর সূর্যের তাপে টিনের চালে খেললে আলো এসে পড়ে। তা হচ্ছে যদি টিনের আলো থেকে ইলেকট্রন নির্গত হয়ে বিদ্যুৎ উৎপন্ন হতো, তাহলে ব্যাপারটি কেমন হতো একবার ভেবে দেখতে। ঠিক এমনি এইটি ঘটনা হলো ফটোতড়িৎ ক্রিয়া। এখনই এই প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। পরীক্ষার সাহায্যে দেখা গিয়েছে যে ধাতব পদার্থের উপর যথোপযুক্ত কম্পাঙ্কের দৃশ্যমান আলো কিংবা অন্য কোনো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আবৃত হলে এই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়ে থাকে। আলোক রশ্মি যতক্ষণ পর্যন্ত ধাতব পদার্থে আপতিত হয়ে থাকে ততক্ষণই ইলেকট্রন নির্গত হয়। ধাতব পদার্থ হতে নির্গত ইলেকট্রনকে বলা থাকে ফটো ইলেকট্রন বা আলোকিক ইলেকট্রন। আলোকের প্রভাবে ধাতব পদার্থ হতে ইলেকট্রনের নির্গমন প্রক্রিয়াকে বলা থাকে আলোক তড়িৎ নির্গমন। আলোকের প্রভাবে ধাতব পদার্থ ইলেকট্রনের নির্গমন প্রক্রিয়াকে বলা হয়ে থাকে আলোক তড়িৎ নির্গমন এবং এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। নির্গত ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে তাদেরকে আলোক তড়িৎ যে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় তাদেরকে ফটো ইলেকট্রিক প্রবাহ বা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। তারপর সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি খাদ্যধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলোক আপতিত হলে অধিক পরিমাণ ফটো ইলেকট্রন নির্গত হয়ে থাকে, অর্থাৎ খাদ্যধর্মী পদার্থের আলোক তড়িৎ সংবেদনশীলতা বেশি হয়ে থাকে। তবে এক্স রশ্মি এবং গামা রশ্মির প্রভাবে সব ধাতব পদার্থের তড়িৎ সেই ক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে। আলো তড়িৎ ক্রিয়া নিম্নোক্ত সংজ্ঞা দেওয়া যায়। ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্যের আবর্তিত হলে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়ে থাকে। এই পদার্থ আলোক তড়িৎ নির্গমন এবং ক্রিয়াকে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক বিদ্যুৎ ক্রিয়া বা ফটোতড়িৎ ইলেকট্রন ইফেক্ট বলে। আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাবে নির্গত ইলেকট্রনকে আলোক ইলেকট্রন এবং ইলেকট্রনের নিঃসরণকে আলোক তড়িৎ এবং ইলেকট্রনের নিঃসরণ ফলে যে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে তাদেরকে আলোক বিতরিত প্রবাহ বা ফটো কারেন্ট বলে।
আলোকদর্শী আবিষ্কার তারপর হচ্ছে 1873 সালে ডব্লিউ স্মিথ নামক এক জন টেলিফোন অপারেটর তারপর হচ্ছে আলোকদর্শী আবিষ্কার করেন। ট্রান্স আটলান্টিক কেবল এর বিদ্যুতের রোধ পরিমাপের জন্য সিলিনিয়াম রোধক ব্যবহার করেন। পরীক্ষাকালে তিনি লক্ষ্য করেন যে সূর্যের আলোর রোধের আপতিত হওয়ায় বর্তনীর বিদ্যুৎ প্রবাহ অনেকাংশে বৃদ্ধি পায়। 1887 সালে বিজ্ঞানী হার্টজ ব্যাখ্যা করেন যে তারপর হচ্ছে দুটি বিদ্যুৎ তারের মধ্যবর্তী এই ফাঁকে বা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ তারে তারপর হচ্ছে বিভিন্ন রশ্মি আপতিত হলে এর মধ্যে স্ফুলিঙ্গ চলতে থাকে। 1888 সালে হলো ওয়াচ এবং সঙ্গীরা তারপর হচ্ছে গবেষণার মধ্যে লক্ষ্য করেন যে তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি ধনাত্মক আধানযুক্ত পাতার উপর আবর্তিত হলে তা দ্রুত চার্জিত হয়ে পড়ে এবং ঋণাত্মক আধানযুক্ত পাতার উপর আবর্তিত হলে এই ক্রিয়া সংঘটিত হয় এবং না। 1899 সালে জে জে থমসন 1900 সালে ইলিনার প্রমাণ করে যে আলোকের প্রভাবে ধাতব পদার্থে নির্গত ইলেকট্রন ছাড়া আর কিছুই নয়। পরীক্ষণ আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন তারপর হচ্ছে এটি কোয়ার্টসনল। এটি কোয়ার্টজ দস্তার দুটি পাত এবং ক্যাথোড পাত এবং হচ্ছে অ্যানোড পাত মিটার চাবি। এটি ব্যাটারি এবং এটি পরিবর্তনশীল কাঠামোর রোধে এটি পরীক্ষা সম্পন্ন করা। এই পরীক্ষায় CAT 22 কোয়ার্টজের নলের ভেতর দিয়ে দস্তার দুটি পাত রয়েছে। এটি ক্যাথোডটা প্লেট A এবং অন্যটি হচ্ছে অ্যানোড প্লেট B। তারপর হচ্ছে এই পাতার উপর সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম ইত্যাদি ক্ষারকীয় পদার্থের প্রলেপ থাকে। উক্ত পরীক্ষা এই প্লেটের উপর লিথিয়াম অক্সাইডের প্রলেপ রয়েছে। এই পাতকে ব্যাটারির ঋণাত্মক পাত এবং B ব্যাটারিকে অ্যামিটার এবং পরিবর্তনশীল রোধের মাধ্যমে ব্যাটারির ধনাত্মক পাতের সাথে যুক্ত করা হয়ে থাকে। আর এর কম বেশি হলে পাত দুটির বিভব পার্থক্য নির্ণয় করা হয়ে থাকে। তারপর হচ্ছে এখন এই পাতের উপর আলোক আপতিত হলে তা ইলেকট্রন নির্গত করবে। B পাত ধনাত্মক হওয়ায় ইলেকট্রন আকৃষ্ট করবে এবং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। ফলে অ্যামিটার বিক্ষেপ দেখা যাবে। আলোক না পড়লে তারপর অ্যামিটারের উপর কোনো বিক্ষেপ হবে না। তড়িৎ প্রবাহের মাত্রা আপতিত আলোকের তীব্রতার উপর নির্ভরশীল করে। তড়িৎ প্রবাহের মাত্রা আপতিত আলোকের তীব্রতার উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহের মাত্রা আপতিত আলোকের তীব্রতার উপর নির্ভর করে। প্রাবল্য বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। হাফারের প্রাবল্য স্থির রেখে বিভব পার্থক্য বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। তবে একটি নির্দিষ্ট বিভব পার্থক্য প্রয়োগে তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছাবে। এরপর বিভব বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকবে। তারপর একে ধনাত্মক বিভবে এবং বিকে ঋণাত্মক বিভবে রাখি। এর উপরে তারপর আলোক আপতিত হলে নির্গত ইলেকট্রন এই দ্বারা আকৃষ্ট হবে। প্রবাহ মান হ্রাস পাবে। এর ধনাত্মক বিভব বৃদ্ধি পেলে প্রবাহ কমতে থাকবে। এটি নির্দিষ্ট পরিহীন বিভবে প্রবাহ মাত্রা শূন্য হবে। তারপর নিবৃত্তি বিভব বলে। তারপরে নিবৃত্ত বিভব একটি নির্দিষ্ট বিভবে প্রবাহ মাত্রা শূন্য হবে। এই বিভবকে নিবৃত্তি বিভব বলা থাকে। নিবৃত্ত বিভব তারপর আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না। তারপর কিন্তু আপতিত আলোকের কম্পাঙ্কের উপর নির্ভর করে। এছাড়া নিঃসারক পদার্থের উপর প্রকৃতির উপর নির্ভর করে। পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে আপতিত আলোকের কম্পাঙ্ক মানের নিচে হলে তা ধাতু হতে ইলেকট্রন নির্গত করতে সক্ষম হয় না। তারপর এই কম্পাঙ্ককে প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচক কম্পাঙ্ক বলে। উপর আলোচনা হতে প্রারম্ভ বা সূচক কম্পাঙ্ক তারপর নিবৃত্তি বিভব বা কার্যপক্ষে নিম্নের উপসংজ্ঞা দেওয়া যায়। প্রারম্ভ বা সূচক কম্পাঙ্ক প্রত্যেক বস্তুর একটি ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে যার নিচে কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো তারপর বস্তুতে ইলেকট্রন নির্গত করে না। ওই ন্যূনতম কম্পাঙ্ককে প্রারম্ভ বা সূচক কম্পাঙ্ক বলা থাকে। সূচক কম্পাঙ্ক মিউ নট ইকুয়াল ডব্লিউ নট বাই এইচ ডব্লিউ নট কার্য অপেক্ষক হয় এবং এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক নিবৃত্তি বিভব। ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটের যে ন্যূনতম ঋণ বিভক্ত আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শত বন্ধ হয়ে যায় সেই বিভবকে নিবৃত্তি বিভব বলা থাকে। কার্য অপেক্ষক ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করে যতটুকু শক্তির প্রয়োজন হয়ে থাকে তা থেকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা থাকে। কার্যপক্ষে ডব্লিউ ইকুয়াল টু এইচ মিউ তারপর হচ্ছে যেগুলো প্লাঙ্কের ধ্রুবক মিউ যেগুলো হচ্ছে প্রোটনের কম্পাঙ্ক। 8.3 আলোক ফটোতড়িৎ বৈশিষ্ট্য। আলো ফটোতড়িৎ নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে আলো ফটোতড়িৎ ক্ষেত্রে তাৎক্ষণিক ঘটনা এবং আপতিত এবং হচ্ছে ইলেকট্রন নির্গত হয়ে থাকে। আলোক রশ্মির আপতিত এবং ইলেকট্রন নিঃসরণের মাধ্যমে 10⁻⁹ বা তার কম থেকে প্রত্যেক ধাতু হতে আলোকে ইলেকট্রন নির্গমনের জন্য তার হচ্ছে আপতিত রশ্মি এটি কম্পাঙ্ক থাকে যার নাম হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে প্রারম্ভিক কম্পাঙ্ক বিভিন্ন হয়ে থাকে। আলোক নির্গমনের বেগের ক্ষেত্রে দৃষ্টি সমান থাকতে পারে। আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক হয়ে থাকে। আলোক ইলেকট্রনের নির্গমন হার আপতিত রশ্মির প্রাবল্যের সমানুপাতিক হয়ে থাকে। দৃশ্যমান আলোর তারপর হচ্ছে ফোটনের শক্তি অপেক্ষাকৃত কম হাতে এই রশ্মি ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফোটনটি বিলীত হয় এবং সম্পূর্ণ শক্তি ইলেকট্রন শোষণ করে ধাতু হতে নির্গত হতে। কিন্তু এক্স রশ্মি বা গামা রশ্মি ফোটনের শক্তি খুবই বেশি যা সম্পূর্ণ ইলেকট্রন সম্পূর্ণরূপে শোষণ করতে পারে না এবং বিলুপ্ত হয় না। এই ঘটনাটি আলো তড়িৎ নয় সম্প্রসারণ ক্রিয়া। 8.13.4 তার হচ্ছে আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলী। তার হচ্ছে 1912 সালে লিনার থমসন রিচার্ডসন কম্পারেটর পরীক্ষালব্ধ ফলাফল হতে নিহিত হয়েছে যে আলোক ফোটন তড়িৎ নিম্নলিখিত সূত্র মেনে চলে। প্রথম সূত্র হচ্ছে আলোক তড়িৎ নির্গমনের একটি তাৎক্ষণিক ক্রিয়া ঘটনা, অর্থাৎ আলোক রশ্মির উৎপাদনকালে এবং আলোক নির্গমনকালে সময়ের ব্যবধান যদি থাকে তাহলে তা অবশ্যই 3 × 10⁻⁹ এর কম। তার সূত্র হচ্ছে প্রতিটি আলোক ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে তার হচ্ছে আলোক রশ্মি তার পাশে একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে যার নাম হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক। তৃতীয় সূত্র হচ্ছে
আপতিত আলোকে তারপর হচ্ছে কম্পাঙ্ক বারম্বার কম্পাঙ্ক অপেক্ষাকৃত অধিক হলে তারপর হচ্ছে আলোক দৈত প্রবাহমাত্রা আপতিত আলোকের প্রবাহমাত্রা আই সমান অধিক আই তারপর হচ্ছে আই ইকুয়াল হচ্ছে প্রদত্ত প্রবাহমাত্রা আই ইকুয়াল আলোকের প্রবাহ চতুর্থ সূত্র হচ্ছে আলোক ইলেকট্রনের গতিবেগ এবং হচ্ছে গতিশক্তি আপতিত প্রবলের উপর নির্ভর করে না এবং আপতিত আলোকের কম্পাঙ্ক এবং নিঃসরক নির্গমক এবং প্রকৃতির উপর নির্ভর করে। আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ তারপর 1905 সালে তারপর হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন তারপর হচ্ছে ফটোতড়িৎ বিক্রিয়ার জন্য প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন। তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব সূত্র অনুসারে যেকোনো বিকিরণ অসংখ্য ফোটনের সমষ্টি হতে বিকিরণ ফোটনের এটি ঝাঁক বা চলনা তারপর হচ্ছে একে ফোটনের হাইপোথিসিস বলা থেকে মিউ ফোটনের কম্পাঙ্ক হয়ে থাকে তবে প্রতিটি ফোটনের শক্তি হবে এইচ মিউ তারপর যেখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক মনে করে এইচ মিউ শক্তি বিশিষ্ট এটি ফোটনের কোনো এটি তাতে পাতে পরমাণুর উপর আপতিত হলে ফোটনের সাথে পরমাণুর এটি সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে স্থিতিতে সংঘাত হবে। এই সংঘাতের ফলে তারপর হচ্ছে পরমাণু স্থিতি এটি ফোটনের সমুদ্র শক্তি দ্বারা গ্রহণ করবে এবং শক্তি স্থানান্তরিত হবে না। এখন ইলেকট্রনটি নিউক্লিয়াসের ফলে আবদ্ধ থাকায় এই শক্তির কিছু অংশ ডবল ইলেকট্রনকে নিউক্লিয়াসকে আকর্ষণ হতে মুক্ত করতে ব্যয় করবে অবশিষ্ট তারপর হচ্ছে ব্যয় দিয়ে ইলেকট্রন বিবেগে নির্গত হবে। যদি ইলেকট্রন পর এম হয় তবে গতিশক্তি এই যেগুলো হচ্ছে হাফ এমপি স্কয়ার তারপর হচ্ছে আদর শক্তি সূত্র থেকে পাই এইচ এম যেগুলো হাফ এমপি স্কয়ার প্লাস ডব্লিউ তারপর হাফ এমপি স্কয়ার এই যেগুলো হচ্ছে এইচ এম মাইনাস ডব্লিউ। এখানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে হবে। বিদ্যুৎ শক্তি বন্ধন শক্তি নিম্নতম হবে তখন নিগত ইলেকট্রন হিসেবে গতিশক্তি বা বিক্রিয়া সর্বোচ্চ মনে হবে থাকে তাদেরকে বন্ধন শক্তি ডব্লিউ এবং নিগত ইলেকট্রনের ক্ষেত্রে সর্বোচ্চ বেগে ভিএম হলে তারপর হচ্ছে লেখা যায় যে হাফ এম বিএম স্কয়ার ইকুয়াল এইচ এম বাই ডব্লিউ নট। তাহলে ন্যূনতম বন্ধন শক্তি ডব্লিউ নটকে কাজ অপেক্ষা বলা যায় ডব্লিউ নটের পদ্ধতি যেন ভিন্ন ভিন্ন মনে হয়ে থাকে। সমীকরণ 49 থেকে আইনস্টাইনের আলোকিত সমীকরণ বিএম ইকুয়াল জিরো হলে এইচ এম ইকুয়াল ডব্লিউ নট। সুতরাং কাজ অপেক্ষা নিম্নতম সংখ্যা যে কোনো ধাতু পৃষ্ঠতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করে যতটুকু শক্তির প্রয়োজন হয়ে থাকে তাকে ওই ধাতুর কাঁচা অপেক্ষা বলা হয়ে থাকে। কোনো ধাতুর কাঁচা 2.31 ইভি বলতে তারপর হচ্ছে ওই ধাতুর তারপর হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন হতে 2.31 ইভি তারপর শক্তির প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে ডব্লিউ নট ইজ এইচ মিউ নট ভি নট ইজ ডব্লিউ নট বাই এইচ তারপর হচ্ছে আলোক দিয়ে ইলেকট্রনের গতিশক্তি ফোটনের হচ্ছে কম হয় কিনা তারপর হচ্ছে আলোক তড়িতে তারপর হচ্ছে উৎপন্ন ইলেকট্রনের তারপর হচ্ছে গতিশক্তি আবর্তিত ফোটনের চেয়ে কম হয় সম্পূর্ণ বিদ্যুৎ বল এবং হচ্ছে কারণ হলো ইলেকট্রন অবমুক্ত হওয়ার সাথে সাথে তারপর তাদের প্রস্তুতির মধ্যে দিয়ে গতিপ্রাপ্ত হয়ে থাকে তখন পরমাণুগুলোর ধরুন কম বেশি বাধা পায় বলে গতিগ্রহের সম্মুখীন হয়। লেখচিত্র হতে ফটোগুলির উপর তড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন। লেখচিত্র পরীক্ষাভিত্তিক যুক্তির সাহায্যে তারপর আইনস্টাইনের আলোকগত তড়িৎ সমীকরণ প্রতিষ্ঠা করা যায়। মনে করি ধাতব পাত্রে হতে সর্বাধিক বেদে নির্গত ইলেকট্রন যার ই এবং নিবিতে বিভব হচ্ছে ভি নট তাহলে আলোক ইলেকট্রনের সর্বাধিক শক্তি হবে ই ভি নট পুনর্নির্গত ইলেকট্রনের সর্বাধিক বেগ ভিএম হলে সর্বাধিক শক্তি আপ বিএম স্কয়ার তার হচ্ছে আমরা পাই হাফ ভিএম স্কয়ার জন্য ই ভি নট। এই সমীকরণ ইলেকট্রন সর্বাধিক গতিশক্তি সমীকরণ বলা থেকে কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এই ভি নট বৃদ্ধি পায়। তাই এখন বিকিরণের কম্পাঙ্ক মিউকে এক্স অক্ষে এবং ই ভি নটকে এক্স ওয়াইকে বেশি লেখচিত্র অঙ্কন করি। ই ভি নটে মিউ এটির সরলরেখাটি সরলরেখা হবে এক্স অক্ষকে মিউ নট ছেদ করবে এবং ভি নট কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক বা পরম্পরা কম্পাঙ্ক বলা থেকে এই সূচনা কম্পাঙ্কের তারপর হচ্ছে বিকিরণ তল হতে তারপর হচ্ছে আলোক ইলেকট্রনের ডিকামান শুরু হতে হবে লেখা যায়। তারপর হচ্ছে বিভিন্ন বিকিরণকে সূচনা কম্পাঙ্কে বিভিন্ন হবে তারপর হচ্ছে সরলরেখাটির উপর যে কোনো একটি বিন্দু নেই তারপর হচ্ছে অনেক পি ধরি এক্স অক্ষের থিটা কোনো উৎপন্ন করে আমরা পাই টেন থিটা ইকুয়াল টু এই ভি নট বাই ভি মিউ মাইনাস মিউ নট। এখান থেকে পাই হাফ ভি এম স্কয়ার ইকুয়াল টু আই আর মিউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ নট সমীকরণ আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ বলা থেকে এইচ মিউ নট ইকুয়াল টু ডব্লিউ নট। আলোক তড়িৎ কার্যকরী কক্ষতার অর্থাৎ কোনো একটি ইলেকট্রিক বিকিরণকে নিউক্লিয়াস আকর্ষণ বল হতে মুক্ত করতে যে পরিমাণ কাজ সমাধান করতে হয় থাকে তাদেরকে আলোক তড়িৎ কার্যকরী বলা হয় থাকে। তারপর পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সমীকরণ আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের মাধ্যমে আলোক তড়িৎকে বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা নির্ণয় পদ্ধতি করা হলে এই সূত্র অনুসারে তারপর অসংখ্য ফোটনের সমষ্টি তাদের পতাকা সমষ্টি হয়েছে মিউ। সুতরাং আলোকের তীব্রতা অনুসারে তারপর ফোটন ক্রিয়া তারপর সংখ্যা বৃদ্ধি পায় এবং আলোক তড়িৎ প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু আলোকের কম্পাঙ্ক পরিবর্তিত থাকলে ফোটনের শক্তি বৃদ্ধি পায় না বরং তার ফোটনের বেগ এবং গতিশক্তি অপরিবর্তিত থাকে। সুতরাং কোয়ান্টাম তত্ত্ব পরীক্ষা লব্ধ ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ তা আমরা জানি ডব্লিউ এইচ মিউ নট এবং ধ্রুব সংখ্যা সুতরাং আইনস্টাইনের তারপর হচ্ছে তড়িৎ এবং সমীকরণ হলে দেখা যায়। তারপর হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি আপতিত শক্তির কম্পাঙ্কের সমানুপাতিক হয়ে থাকে। এই তত্ত্ব অনুযায়ী একক ফোটন এবং একক ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হলে ইলেকট্রনের স্থিতিস্থাপক শক্তি এবং হচ্ছে ইলেকট্রনকে দেয় না। তারপর হচ্ছে এই সংঘর্ষের শক্তি সংরক্ষিত থাকে এবং এটি স্থিতিস্থাপক সংঘর্ষ এবং পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের শক্তিটা তাৎক্ষণিক হস্তান্তর এবং আলোক রশ্মির আবেদন এবং ইলেকট্রন রশ্মিটা কোনো একই সংখ্যা করে আলোকের কম্পাঙ্ক মিউ এর ক্রমশ হ্রাস পেতে থাকলে ইলেকট্রনের বেগে হ্রাস পায় এবং এটি ন্যূনতম কম্পাঙ্ক মিউ নটের বেগে শূন্য হয়ে থাকে। ফলে এটা নিচে কম্পাঙ্ক এবং আলোকের নির্গত হয় না। অতএব
প্রত্যেক ধাতব বস্তুর জন্য ন্যূনতম কম্পাঙ্ক এবং প্রারম্ভ সূচন কম্পাঙ্ক বলে তাকে মিউ নট সূচিত করা হতে কোয়ান্টাম গণনায় বিশদভাবে ব্যাখ্যা করা যায় ধাতু কার্য অপেক্ষা ডব্লিউ নট ইভি। সিজিয়াম তারপর হচ্ছে 2.14, তারপর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 2.30, তারপর হচ্ছে সোডিয়াম হচ্ছে 275, রূপা হচ্ছে 474, তামা হচ্ছে 494, সোনা হচ্ছে 531, প্লাটিনাম হচ্ছে 565, তারপর আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া হচ্ছে সমীকরণ হতে পারে আলোক তড়িৎ গতিশক্তি যেগুলো হচ্ছে হাফ ম্যান বিস্কার IRV যেগুলো বিয়োগ মিউ নট যেগুলো হচ্ছে AC বাই ল্যামডা বিয়োগ মিউ নট। তাই আবর্তিত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য রাশিগুলো নিঃসৃত আলোকে ইলেকট্রনের বেগ বৃদ্ধি পাবে। উপযুক্ত বেগে তার হচ্ছে টার্গেটে আঘাত করে এক্সরে রশ্মি ফোটন উৎপন্ন করে থাকে। আবার উপযুক্ত কম্পাঙ্কের ফোটন কোনো পদার্থে আবর্তিত হয়ে আলোক রশ্মি তড়িৎ ফোটন নিঃসৃত করে। কার্যব্যাপক ডব্লিউ নট এবং প্রারম্ভ ল্যামডা নট হলে ল্যামডা নট যেগুলো AC বাই ডব্লিউ নট সোডিয়ামের ক্ষেত্রে ল্যামডা নট যেগুলো 5405 অ্যাংস্ট্রম, অতএব সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 540 অ্যাংস্ট্রম। যেহেতু আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6800 অ্যাংস্ট্রম এবং হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি, তাই আপতিত আলো সোডিয়াম ধাতুতে এবং আলোক তড়িৎক্রিয়া প্রদর্শন করবে। তারপর হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন তার লক্ষ্যবস্তুর উপর আপতিত হয়ে থাকে এক্স রশ্মি অপেক্ষান্তরে আলোক রশ্মি তড়িৎক্রিয়ার আলোক সংবেদী ধাতব বৃষ্টি উপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হয়ে ইলেকট্রন নিঃসৃত হয়ে থাকে। সুতরাং এক্স রশ্মি এবং হচ্ছে ইলেকট্রনের শক্তি এবং ফোটন কণা উৎপন্ন হয়ে থাকে আলোক রশ্মি তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ফোটনের শক্তি এবং ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ করে। এই দুই প্রকার পরস্পরের বিপরীত। আলোক তড়িৎ কোষ আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে যে ব্যবস্থার সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া এবং হচ্ছে তড়িৎ শক্তিকে রূপান্তর করে যেটাকে আলোক তড়িৎ কোষ বলে। তারপর আলোক তড়িৎ ক্রিয়া ব্যবহার, তারপর আলোক তড়িৎ ব্যবহারের বহুবিধ ব্যবহার রয়েছে, যেমন সংগীত সুইচ হিসেবে টেলিভিশন সমাচার সিনেমা ফিল্ম শব্দ পুনরুদ্ধারে, তারপর সৌর ব্যাটারিতে ফটোমিতি ইত্যাদিতে মহাকাশযানে, তারপর প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি প্রধানত সৌর কোষ থেকে পাওয়া যায়। তারপর কোনো শপিং মলে স্টেডিয়ামে অডিটোরিয়ামে কতজন দর্শক বা ক্রেতা ঢুকছে বের করার জন্য তার গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র আলোক তড়িৎ কোষ ব্যবহার করে থাকে। বাসাবাড়ি বা অফিস আদালত এবং ব্যাংকে দর্শকের সংকেতে বার্গার অ্যালার্মস যন্ত্রে তারপর আলোক তড়িৎ কোষ ব্যবহার করা থাকে। এই জন্য আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ ইলেকট্রিক আই বলা থেকে ডিপরাগলিত বস্তু তরঙ্গ। টকটকে লাল গরম এক টুকরা লোহাকে কোথাও রেখে দিলে তা থেকে বিকিরণ নিঃসৃত হতে দেখি। আবার রাতের বেলা টর্চ লাইটে কোথাও ফেলে আলোর স্রোত যত দূরে ছড়িয়ে পড়ে তত দূর আলোকিত হয়ে থাকে এই বিকিরণ এবং আলোকের নিঃসরণ আপাতত দৃষ্টি মনে হয় থাকে নির্বিচ্ছিন্ন ঘটনা। ম্যাক্সওয়েল প্ল্যাঙ্কের পরবর্তী আইনস্টাইনের প্রোটন এবং কোয়ান্টাম থেকে জানা যায় কোনো বস্তুর শক্তি বা বিকিরণ বিচ্ছিন্ন ঘটনা নয়, শক্তি বা বিকিরণ চিহ্নিত এবং আছে শক্তি গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিশ্চিত হয়ে থাকে। কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রমাণিত হয়েছে যে বিকিরণ বা শক্তির দুটো ধর্ম রয়েছে, একটি কণা অপরটি হচ্ছে তরঙ্গ ধর্ম। এই মতবাদ আবিষ্কৃত হওয়া 30 বছরের মধ্যে কোনো বিজ্ঞানীর মাথায় আসেনি যে শক্তি নিয়ে পদার্থের দুটি ধর্ম থাকতে পারে, পদার্থের তরঙ্গর প্রকৃতিও থাকতে পারে। 1924 সালে ফরাসি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তারপর এই মতবাদ প্রচার করেন। তিনি উল্লেখ করেন যে পদার্থ এবং অণু পরমাণু তারপর ইলেকট্রন তারপর ভিন্ন কণার জন্য তারপর সহজাত উপযোগী তরঙ্গ প্রদর্শন করে। এই কথা বলা যায় যে তারপর পদার্থের ঠিক তরঙ্গের মতো প্রকৃতি রয়েছে। সংজ্ঞা: প্রতিটি চলমান পদার্থের সাথে তার একটি তরঙ্গ যুক্ত থাকে। তারপর আবিষ্কারের নাম অনুসারে ডি ব্রগলি তারপর বস্তু তরঙ্গ তার নামে পরিচিত এবং তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গ বলা হয়ে থাকে। ব্যাখ্যা: ডি ব্রগলি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা থাকে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে তারপর এটি ফোটনের সঙ্গে এইচ মিউ, তারপর এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, তারপর মিউ হলো ফোটনের কম্পাঙ্ক, ফোটনের কণিকার এম হলে তারপর আইনস্টাইনের বলশক্তি সমীকরণ অনুসারে ইজ হলো এমসি স্কয়ার, সি হলো আলোকের বেগ, তারপর আলোকের বেগের কম্পাঙ্ক ইজ হলো এমসি স্কয়ার এইচ মিউ। মিউজিক্যাল রয়েছে এইচ মিউ, তারপর হচ্ছে সি স্কোয়ার, তারপর হচ্ছে প্রোটনের বেগে পি, তারপর হচ্ছে পি হলো প্রোটনের ভরবেগে, তারপর হচ্ছে প্রোটনের বেগে এমসি হলো এইচ মিউ বাই সি স্কোয়ার, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এইচ মিউ বাই সি, তারপর হচ্ছে সি হলো ল্যামডা ফি, তারপর হচ্ছে ল্যামডা হলো সি বাই ফি, তারপর হচ্ছে ল্যামডা হলো এইচ বাই বি। এই সমস্ত ছিল দ্বৈত প্রকৃতি প্রকাশিত হচ্ছে এবং কণার ধর্ম বেগ এবং কণার ধর্ম তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে স্থাপিত হচ্ছে। ডি ব্রগলি মতবাদ অনুসারে পদার্থের ক্ষুদ্র কণিকা যেমন হচ্ছে প্রোটন কণিকার মাধ্যমে হচ্ছে প্রোটন এবং প্রোটনের মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলো এইচ বাই বি, তারপর এইচ বাই এইচ বাই এম বি, এম বি হলো পদার্থ কণিকার বি যেগুলো হচ্ছে পদার্থ কণিকার বেগ, তারপর এম বি হলো পদার্থ কণিকার ভরবেগ, তারপর হচ্ছে চিত্রে বস্তুর ভরবেগ এবং তার ব্রগলি তরঙ্গ ব্যস্তন পরিবর্তন দেখানো হয়েছে। এটা বিখ্যাত ডি ব্রগলি সমীকরণ। তারপর হচ্ছে এটি তারপর হচ্ছে পদার্থ ও কণিকা ধর্ম দ্বারা প্রকাশিত উত্তর সমীকরণ থেকে গতিশীল তরঙ্গ থেকে নির্গত হয়ে থাকে। তড়িৎ চৌম্বক বিকিরণ অবস্থায় বিশেষ কণার মতো এবং ফোটন অবস্থা হতে বিশেষ তরঙ্গের মতো আচরণ করে। তারপর জানাতে পারে ল্যামডা সমানুপাতিক 1/m, অর্থাৎ কণার ভর যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্রতর, ল্যামডা সমানুপাতিক 1/v, কণার ভর যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্রতর হবে, ল্যামডা সমানুপাতিক 1/v ছোট ভি হলো 0, ল্যামডা সমানুপাতিক ইনফিনিটি। কত কণাগুলি এবং কেবলমাত্র গতিশীল হলেই তারপর হচ্ছে সংশ্লিষ্ট কণাগুলির অস্তিত্ব থাকে। কোনো কণার সাথে সংশ্লিষ্ট
তরঙ্গ দৈর্ঘ্য কণাটির আধান নিরপেক্ষ তড়িতে কণিকা চুম্বকীয় তরঙ্গের কারণে ত্বরণ সম্পন্ন আধান চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়, কিন্তু কণিকা তরঙ্গের ক্ষেত্রে তড়িৎগ্রস্ত কোনো সম্পর্ক নেই। তরঙ্গ কণা দ্বৈততা। তড়িৎচুম্বকীয় বিকিরণকে ফোটন কণার স্রোত হিসেবে ধরে নিলে তারপর আলোক তড়িৎক্রিয়া কৃষ্ণ বস্তুর বিকিরণ, পারমাণবিক প্রণালী ইত্যাদির উপর ব্যাখ্যা পাওয়া যায়। এই তত্ত্ব থেকে বেবিচার অপরিবর্তন ইত্যাদি আলোকীয় ঘটনাবলী বিশ্লেষণ করেছেন। অপরদিকে বিকিরণ তরঙ্গ তত্ত্ব দিয়ে সঠিকভাবে বেবিচার অপরিবর্তন সমবর্তন ইত্যাদি ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারে। তাই আধুনিক মতে পরীক্ষাভেদে বিকিরণ কখনো তরঙ্গের মতো আবার কখনো কণা স্রোতের মতো আচরণ করে, অর্থাৎ বিকিরণের ক্ষেত্রে দুইটি রূপ আছে, তরঙ্গরূপে এবং কণারূপে। সুতরাং তরঙ্গতত্ত্ব এবং কণাতত্ত্ব পরস্পর বিরোধিত নয়, সুতরাং বরং একই মুদ্রার এপিঠ ওপিঠের মতো বাস্তব হিসেবে পরিবর্তিত হয়ে থাকে। এই তরঙ্গ কণা দ্বৈততা বলা হয়ে থাকে। তরঙ্গ কণা দ্বৈততা হলো তারপর এমন একটি ধারণা যাতে উল্লেখ করা হয়েছে যে সকল শক্তি এবং তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ উভয় ধর্ম প্রদর্শন করে। এই হচ্ছে তরঙ্গ কণা দ্বৈততা। দশাবেগ। তরঙ্গের দশা এবং সময়ের সাথে যে হারে পরিবর্তিত হয় তাকে দশাবেগ বলা থাকে। দশাবেগ থেকে কণার বেগ তার হচ্ছে এমনকি আলোর বেগ অপেক্ষা বেশি হয়ে থাকে। উচ্চ বেগ তার হচ্ছে ভিন্ন কম্পাঙ্কের একাধিক সাইনধর্মী তারপর পরিপাতের তরঙ্গটির রূপটি পরিবর্তিত হয়ে থাকে। তারপর এভাবে ক্রমশ পরিবর্তনশীল কম্পাঙ্কের বহু সংখ্যক সাইনধর্মী তারপর পরিবর্তনের ফলে যে লব্ধি তরঙ্গ গঠিত হয়ে থাকে তার রূপটি দেখানো হয়ে তরঙ্গ গুচ্ছ বা সমষ্টি বলা হয়ে থাকে। এবং তরঙ্গ গুচ্ছের বেগে গুচ্ছ বেগে বা সমষ্টি বেগে বলা হয়ে থাকে। তারপর এই গুচ্ছ বেগে বিজি ডি ওমেগা বাই ডি কে ওমেগা যেগুলো হচ্ছে তরঙ্গের অনেক বেগে অঙ্কে যেগুলো হচ্ছে তরঙ্গের গাণিতিক গণনার মাধ্যমে দেখানো যায় যে গুচ্ছ বেগ ভিজি যেগুলো ভি অথবা অর্থাৎ গুচ্ছ বেগে কোনো বেগের সমান থেকে তারপর হচ্ছে পুকুরের পানিতে ঢিল চলে তারপর অল্প কয়েকটি মাত্রা তারপর তরঙ্গ শীঘ্র নিয়ে তারপর 17 তরঙ্গ উৎপাদ হয়ে থাকে। তারপর এটি বিধের আকারে বিস্তার লাভ করছে তরঙ্গ হচ্ছে বেগের সমান। ডি ব্রগলি তারপর পি এবং সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা ইকুয়াল টু এইচ বাই পি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2 হচ্ছে ডি 6.04 তারপর হচ্ছে 10⁻14 তারপর হচ্ছে দৈনন্দিন জীবন থেকে আমরা যে সকল বস্তু থেকে তার ডি ব্রগলি কোনো ব্যাপারিক গুরুত্ব নেই মনে করি। তারপর হচ্ছে এটি ইলেকট্রন বেগ হিসেবে 10⁻7 তারপর হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ হচ্ছে ল্যাম্বডা ইকুয়াল টু এইচ বাই ভি এম ভি। তারপর হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য এক্স রশ্মি তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সমতুল্য হতে এখন মনে করি যে এটি বস্তুর গণনাটি বেশি নামে এবং হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা ইকুয়াল হচ্ছে এইচ বাই এম ভি বি। তারপর সেই মানে এত ক্ষুদ্র যে পরিমাণের কোনো ব্যবস্থা নেই, এত ক্ষুদ্র তরঙ্গের কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই। সুতরাং ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য শুধুমাত্র পারমাণবিক পর্যায়ের কণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শূন্য মাধ্যমে আলোক তরঙ্গ বেগের ধ্রুবক রাশি কিন্তু শূন্য মাধ্যমে কণিকা তরঙ্গের তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। অনুসন্ধানমূলক কাজ আলোক তরঙ্গ এবং তড়িৎ কণার মধ্যে পার্থক্য কী? অনুসন্ধানমূলক কাজ কোন ফোটনটি বেশি শক্তিশালী বিগ্রহী লাল তার পাশে শক্তি ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো ইচ করে হয়েছে তার পাশে যেহেতু বেগুনি হলো লাল আলোর কম্পাঙ্ক যে বেশি হয়ে থাকে সুতরাং বেগুনি আলোর ফোটন লাল আলোর ফোটন অপেক্ষা শক্তি বেশি হয়ে থাকে। কম্পারেন্ট ক্রিয়া ও কম্পারেন্ট ইফেক্ট। আলোকের তেজস্ক্রিয় কণা প্রতিষ্ঠিত হওয়ার বিজ্ঞানী কম্পারেন্ট 1925 সালে প্রস্তাব করেন যে কোনো একটি শক্তিশালী ফোটনের সাহায্যে সব পদার্থের সাথে পদার্থের কণিকা ইলেকট্রনের সংঘর্ষ ঘটলে ফোটনটি ইলেকট্রনকে কিছু শক্তি প্রদান করে, ফলে ফোটনের নিজস্ব শক্তি হ্রাস পায়। এভাবে ফোটনের নিজস্ব শক্তি ব্যয় হওয়ার ফলে বিকিত ফোটনের শক্তি এবং আপতিত ফোটনের চেয়ে কম হয় থাকে, অর্থাৎ বিকিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের এই পরিবর্তনকে কম্পারেন্ট প্রভাব বলা যায়। কম্পারেন্ট কি বলা থেকে সংজ্ঞা উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর ইলেকট্রনের সাথে সংঘর্ষে বিক্ষিপ্ত হয় তখন তাদেরকে বিক্ষিপ্ত ফোটন তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়ে থাকে। এই ঘটনাকে কম্পারেন্ট প্রভাব বলা থাকে। বিজ্ঞানী কম্পারেন্ট পদার্থের এক্স রশ্মির বিকিরণের প্রক্রিয়াকে ফোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষ কল্পনা করে ফোটনের ইলেকট্রনের শক্তি এবং গতিবেগের নিত্যতার নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে ফোটনের কম্পাঙ্ক হার বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন গণনা করেন। তা হচ্ছে কার্বন অ্যালুমিনিয়াম এবং প্রভৃতি হালকা মৌলিক পদার্থের ইলেকট্রন দ্বারা এক বর্ণিক এক্স রশ্মি এবং বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত ভেতর তার হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ছাড়াও তার হচ্ছে কিছু পরিবর্তিত আলোক রশ্মি এক্স রে রশ্মি পাওয়া যায়। এই পরিবর্তিত তরঙ্গগুলির তারা হচ্ছে প্রাথমিক এক্স রশ্মি তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা দীর্ঘতর হয়ে থাকে। সংঘর্ষে ফোটনের হারানো শক্তি ইলেকট্রনের গতিবেগের সমান হতে থাকবে। বিকিত ফোটনের শক্তি ফোটনের চেয়ে কম হবে। তারপর বিকিত ফোটনের কম্পাঙ্ক মিউ প্রাইমে হবে, ফোটনের কম্পাঙ্ক মিউ অপেক্ষা কম হবে। তাই সুতরাং ইলেকট্রনের অতিরিক্ত গতিবেগের পরিমাণ হচ্ছে মিউ বাই বিয়োগ হচ্ছে মিউ প্রাইম ইকুয়াল হচ্ছে ইকে। এখানে ইকুয়াল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ইকে হচ্ছে ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের নিশ্চল এম নট ইকুয়াল হচ্ছে শক্তির ধ্রুবতার সূত্র অনুযায়ী তার হচ্ছে শক্তির পরিমাণ সংঘর্ষের পরিবর্তী মোট শক্তির পরিমাণ হবে, অর্থাৎ এইচ মিউ ইকুয়াল হচ্ছে এম নট সি স্কোয়ার। এইচ মিউ প্রাইম ইকুয়াল টু রুট এম নট সি স্কোয়ার C4 তার হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। আপতিত শক্তি যোগ হচ্ছে ফোটনের শক্তি, তারপর ইলেকট্রন নিশ্চল পাওয়ার শক্তি, তারপর বিকিত ফোটনের শক্তি যোগ হচ্ছে বিকিত ইলেকট্রনের মোট শক্তি সংঘর্ষের পরে।
কম্পিউটারের ক্রিয়ায় তা হচ্ছে আগত ইলেকট্রন ল্যামডা তা হচ্ছে বিকিত প্রোটনের ক্ষেত্রে তা হচ্ছে ল্যামডা প্রাইমের পরিবর্তন ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস cos থিটা। এখানে এইচ এম নট সি এবং হচ্ছে কম্পিউটারের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। অর্থাৎ কম্পিউটারের দৈর্ঘ্য ল্যামডা সি ইকুয়াল টু এইচ বাই এম নট সি, তারপর আছে ইকুয়াল হচ্ছে 0.0246 অ্যাংস্ট্রম, তারপর ইলেকট্রন কম্পিউটারের তরঙ্গ দৈর্ঘ্য 0. এত বলতে বোঝায় ইলেকট্রনের সাথে কোনো প্রোটনের সংঘর্ষ হলে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ এত পরিমাণ বৃদ্ধি পায়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ডি ব্রগলির মতবাদ অনুসারে পদার্থের দ্বৈত ধর্ম রয়েছে। এটি হচ্ছে কণা ধর্ম, অপরে হচ্ছে তরঙ্গ ধর্ম। তারপর হচ্ছে পদার্থ কণা যখন রূপে আচরণ করে তখন প্রাচীন চিরতা বলবিদ্যার তার হচ্ছে অবস্থান ভরবেগ এবং সঠিকভাবে নির্ণয় করা যায়। কিন্তু পদার্থ যখন তরঙ্গ রূপে আচরণ করে এবং এর অবস্থান এবং ভরবেগকে নির্ণয় করা সম্ভব হয়ে থাকে, কারণ হচ্ছে তরঙ্গ চারদিকে বিস্তার লাভ করে। সুতরাং বিজ্ঞান হাইজেনবার্গ তার হচ্ছে তরঙ্গধর্মী বস্তুর অবস্থান এবং ভরবেগ নির্ণয়ের জন্য অনিশ্চয়তা ধারণা পোষণ করেন। তার মতে কোনো কণার অবস্থান এবং ভরবেগ কি সাথে সঠিকভাবে নির্ণয় করা সত্যি অসম্ভব। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থানের পরিমাণ যত নির্ভর হবে ভরবেগের পরিমাপের মাত্রা ততই বেশি হবে। আবার ভরবেগের পরিমাপে যত নির্ভুল হবে অবস্থানের পরিমাপ ততটাই অনিশ্চিত হবে। এখানে হাসেলবার্গের অনিশ্চয়তা সূত্র বলা থেকে সূত্রটি নিম্নরূপে বিবৃত করা হলো: কোনো অবস্থান এবং ভরবেগ তারপর যুগপত পরিভাবে তার হচ্ছে পরিমাপ করা যায় না। অনিশ্চয়তা নীতি প্রকাশ করা হয় ডেল এক্স ডেল পি ইকুয়াল এইচ বাই টু, তারপর এইচ বাই টু বাই ইকুয়াল টু এইচ প্লাঙ্কের ধ্রুবকতে। অতএব কোনো নির্দিষ্ট দিকে কোনো অবস্থান ভরবেগকে তারপর চিকিৎসাতে নির্ণয় করতে হলে দেখা যায় যে অনিশ্চয়তার পরিমাণের গুণফল এইচ বাই টু বা বৃহত্তর বা সমান। কোনো বস্তুর শক্তি প্রকাশের সময়ের ক্ষেত্রেও সম্পর্কে প্রযোজ্য হয়ে থেকে সময় শক্তি অনিশ্চয়তা হলো তারপর হচ্ছে ডেল ই পয়েন্ট ডেল টি ইকুয়াল হচ্ছে এইচ বাই টু। অনিশ্চয়তা নীতি থেকে তুমি কীভাবে দেখবে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না। পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻14 মিটার প্রায়। তারপর সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে এই অবস্থানে অনিশ্চয়তা নীতি অবশ্যই 2 × 10⁻14 অধিক হবে না। তারপর এর অর্থ হলো ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে অবদান থাকতে হলে 23.93 মেগাভোল্টের শক্তিশালী অধিকারী হতে হবে। কিন্তু পরীক্ষা হতে ফলাফল হতে দেখা যায় যে ইলেকট্রনের শক্তি 4 মেগাভোল্টের অধীন হয়। তারপর সুতরাং নিউক্লিয়াসের অভ্যন্তরে শক্তি ইলেকট্রন থাকতে পারে না। নিজে আমরা জানি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ডেল এক্স ইন্টু ডেল পি হলো এইচ বাই টু। তারপর হচ্ছে ডেল এক্সের মান শূন্য হলে এই ডেল পি এর মান কীরূপ হবে? যেহেতু ডেল এক্স ও ডেল পি এর মান গুণফল ইস লেস অর ইকুয়াল এইচ বাই টু ইন্টু টু বাই, তারপর সে কাজে ডিটি অনিশ্চয়তা শূন্য হলে তারপর অপরটি অনিশ্চয়তা অসীম হবে। তাই এই ক্ষেত্রে অবস্থান অনিশ্চিত শূন্য হলে তারপর সে ভরবেগের অনিশ্চয়তা সর্বাধিক বা অসীম হবে। প্রয়োজনীয় গাণিতিক সূত্র বলে এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে মাইনাস পি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এল ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, তারপর টি ইকুয়াল টু টি নট ইকুয়াল রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এম ইকুয়াল টু এম নট বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, ইকুয়াল টু এম সি স্কয়ার, তারপর ই ইকুয়াল টু এইচ মিউ, তারপর হাফ এম ভি এম এক্স স্কয়ার ইকুয়াল টু এইচ মিউ বাই মাইনাস ডব্লিউ নট, তারপর ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তারপর বি ইকুয়াল টু রুট 2 ই ভি বাই হচ্ছে ল্যামডা, তারপর হাফ ভি ম্যাক্স হাফ ভি এ ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু ই ভি, তারপর ল্যামডা টি ইকুয়াল টু এইচ এম নট সি 1 মাইনাস cos বাই ডেল এক্স ইনটু ডেল পি ইকুয়াল টু এইচ বাই টু, তারপর এইচ ইকুয়াল টু এইচ বাই টু বাই। সারসংক্ষেপ: প্রসঙ্গ কাঠামো বস্তুর অবস্থান এবং গতি বর্ণনার জন্য প্রসঙ্গ স্থানাঙ্ক নিজস্ব ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে প্রসঙ্গ কাঠামো বলে। জড়তার কাঠামো, তারপর যে প্রসঙ্গ কাঠামো জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রথম সূত্র প্রযোজ্য হয় তাদেরকে জড় কাঠামো বা জড়তার কাঠামো বলা থাকে। অজড় কাঠামো, যে কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রথম সূত্র প্রযোজ্য হয় না তাদেরকে জড় কাঠামো বলে থাকে। চিরায়ত নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার মনে গেছে তারপর দেশে বা স্থান, তারপর সময় বা কাল এবং ভর, তাপেক্ষিকতার আইনস্টাইনের মতে তারপর স্থান কাল এবং ভর এদের কোনটি নিরপেক্ষ বা পরম নয়, তারপর প্রতিটি অনুবস্তুর সাপেক্ষে বিবেচিত হতে কোনো বিষয়, তারপর অন্য কিছু সাপেক্ষে বিবেচিত হচ্ছে আপেক্ষিকতা। আইনস্টাইনের তাদের আপেক্ষিক তত্ত্ব বলা থাকে। তারপর হচ্ছে আপেক্ষিকতা বিশেষ তত্ত্বমূলক শিক্ষা সমূহ হচ্ছে সব কাঠামোতে পদার্থসমূহের সূত্রসমূহ অভিন্ন একই থাকে। তারপর হচ্ছে শূন্য সময়, তারপর সব পর্যবেক্ষকের ক্ষেত্রে নিকটে আলোর বেগের ক্ষেত্রে সর্বদা সমান থাকে। লরেন্জের রূপান্তর সূত্র, যে রূপান্তর সূত্র তারপর হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় সমীকরণ বিভিন্ন কাঠামোতে অভিন্ন থাকে তাদের লরেন্জ রূপান্তর বলা থাকে। দৈর্ঘ্য সমাধান কোনো বস্তুর তার গতিশীল অবস্থার সূত্র এবং এই বস্তুর স্থান অবস্থান হচ্ছে তারপর হচ্ছে ছোট হওয়াকে সংকোচন বলা থাকে। সম্প্রসারণ বা হচ্ছে কালীকরণ কোনো ঘড়িকে তারপর হচ্ছে গতিশীল রাখলে স্থিতিশীল অবস্থার চাহিদা দিয়ে চলবে, অর্থাৎ এই ঘড়িতে তারপর হচ্ছে সময়ের পরিমাণে বৃদ্ধি পাবে। এই পরিমাণকে সম্প্রসারণ বা কালীকরণ বা ভরের আপেক্ষিক দৈর্ঘ্য সময়ের মাত্রা বস্তুর ভর ও গতিশীলতার উপর নির্ভরশীল। তারপর চাবি তদনুসারে বস্তুর ভর বেগের উপর নির্ভর করে। তারপর ভর শক্তি সম্পর্কে আপেক্ষিকতার বিশেষ তথ্য আনুষ্ঠানিক বস্তুর ভর ও শক্তির উপর নিম্নরূপ ই চলে এম সি স্কয়ার, ই চলে শক্তি এম ছিল বস্তুর ভর, জি চলে আলোর বেগ। মৌলিক বল, যে বল মূল্য এবং অপরিদিন তাকে কি মৌলিক বল বলা থাকে। মৌলিক বল চার ধরনের থেকে মহাকর্ষ বল,
চুম্বকীয় বল, সরল বল, নিউক্লিয় বল, চৌম্বকীয় বল এক্স রে হচ্ছে দৃশ্যমান আলোকের মতে। এক্স রে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এদের অদৃশ্য রশ্মি তরঙ্গের অপেক্ষা কম হয় থাকে। এক্স রে একক, তারপর হচ্ছে এর একক নাম রঞ্জন বলতে আমরা সেই পরিমাণ এক্স রে বিকিরণ বুঝি যা সাধারণ চাপ এবং তাপমাত্রা 1 মিলিমিটার বাই 3.3 ইন্টু 10⁻⁻10 কুলম্ব চার্জের সমান পরিমাণ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোনো বস্তু হতে শক্তির বিকিরণ বা হচ্ছে বস্তুর মধ্যে শক্তির বিনিময় নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। শক্তি তারপর হচ্ছে বিচ্ছিন্নভাবে ঘটনা আকারে একটি প্যাকেটে নির্গত বাষ্পীভূত লঞ্চের রূপান্তর কাজসমূহ শিক্ষা পদার্থবিজ্ঞান মূল সূত্রসমূহ সকল অভ্যন্তরীণ কাঠামোতে অভিন্ন থাকে, তবে কাঠামোগুলো পরস্পর সাপেক্ষে সমবেগে গতিশীল থাকতে হবে। কাছে 2 শূন্যস্থানে আলোর বেগ সর্বত্র ধ্রুব থাকে। এটি আভ্যন্তরীণ কাঠামো থেকে অন্যটি রূপান্তর মানব পরিবর্তিত থাকে এবং আলোর এই বেগে 3 × 10⁻³ মিটার পার সেকেন্ড এই মান দর্শক স্থিতি এবং গতিশীলতার উপর নির্ভর করে না। কোমল এক্স রে গ্যাস নলের ভেতরে গ্যাসের চাপ যদি অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে তবে কম পার্থক্য এক্স রে রশ্মি উৎপন্ন করা থাকে। এই রশ্মিকে এক্স রশ্মিকে কোমল এক্স রে বলা থাকে। এই কোমল এক্স রশ্মির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়ে থাকে। এর বেতন কম কমে থাকে কঠিন এক্স রে। নলের ভেতরে গ্যাসের চাপ কম হলে অধিক বিভব পরিমাণ তার হচ্ছে এক্স রশ্মি উৎপন্ন হয়ে থাকে। এই এক্স রশ্মিকে এক্স রে বলা থাকে। কঠিন এক্স রে তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.01 অ্যাংস্ট্রম মানের হয়ে থাকে। তারপর হচ্ছে এই রশ্মির বেতন ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে। ফটো ইলেকট্রন আলোকদরিতের আপতনের তারপরে হচ্ছে নির্গত ইলেকট্রন ফটো ইলেকট্রন বলা থাকে। আলোকদরিতে হচ্ছে ধাতব পথে তার নির্গত ইলেকট্রন প্রবাহকে যে বিদ্যুৎ উৎপন্ন থেকে আলোক ফটোতড়িৎ বলা থাকে। আলোক বা তড়িৎ প্রবাহ নির্গত ইলেকট্রন প্রবাহের ফলে যে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন থাকে তাদেরকে আলোকীয় তড়িৎ প্রবাহ বলা থাকে। আলোক নির্গত নির্গমন সূত্র বলে প্রধান সূত্র হচ্ছে আলোক তড়িৎ নির্গমনের একটি তাৎক্ষণিক রচনা। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিটি ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আলোক রশ্মির একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে যার নাম হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতিত আলোকের কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্ক অপেক্ষা অধিক হলে আলোকের লোড তার হচ্ছে তড়িৎ প্রবাহ আপতিত আলোকের প্রবাহের সমানুপাতিক হতে হচ্ছে। দ্বিতীয় সূত্র আলোক ইলেকট্রনের গতিবেগ তথা হচ্ছে গতিশক্তি আলোক আপতিত আলোকের প্রবলের উপর নির্ভর করে না, বরং আপতিত আলোকের কম্পাঙ্ক এবং নিঃসরকের উপর প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গ কণার দ্রুততা সকল শক্তি এবং তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ উপাদান প্রদর্শন ইহে তরঙ্গ ধর্মের কণার দ্রুততা। আলোক দৈর্ঘ্য আলোকের প্রভাবে ধাতব ইলেকট্রনের নির্গমন প্রক্রিয়াকে আলোক এবং হচ্ছে তড়িৎ নির্গমন প্রক্রিয়াকে আলোক তড়িৎ বলা থেকে নিবৃত্তি বিভব। আলোক পদ্ধতি প্রদর্শন করে যে ধাতব পরিবারের মাধ্যমে হচ্ছে আলোকের রশ্মি আপতিত করতে থাকে। আলোক রশ্মি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। ওই প্রাধান্য যে ধনাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই বিভবকে নিবৃত্ত বিভব বলা থেকে সূচনা কম্পাঙ্ক প্রতি আলোক তড়িৎ নির্গমনের ক্ষেত্রে তারপর আপতিত আলোক রশ্মি একটি ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে। ওই সূচনা কম্পাঙ্ক বলা থেকে আজ অপেক্ষা কোনো একটি ইলেকট্রন নিঃসরককে তার হচ্ছে নিউক্লিয়াসের বাহসের মধ্যে মুক্ত করতে যে পরিমাণ কাজের সমাধান করতে হবে তাদের আলোকের তৈরি কাজ অপেক্ষা বলা থেকে ডি ব্রগলি তরঙ্গ। প্রত্যেক চলমান পদার্থে তারপর এটি তরঙ্গযুক্ত থাকে। এই তরঙ্গকে ডি ব্রগলি তরঙ্গ বলা থেকে কম্পিউটারকে হালকা পদার্থের ইলেকট্রন দ্বারা তারপর এক্স রশ্মি বিকিত হলে বিকিত রশ্মিদের ভেতরে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ছাড়াও কিছু পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যায়। এই পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যগুলো প্রাথমিককে তারপর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষায় দীর্ঘতর হয়ে থাকে। এই কণাকে কম্পিউটার ক্রিয়া বলা থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র যদি কোনো কণা বেগের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অবস্থানে ডেল এক্স এবং ডেল পি হয় তবে গুণফল প্লাঙ্কের ধ্রুবতাকে সমানুপাতিক এবং বলা হবে। এই হাইজেনবার্গের অনিশ্চিত সূত্র বলা থাকে নির্বাচন প্রশ্নের জন্য প্রয়োজন বলে বিষয়গুলির সারসংক্ষেপ। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম ষষ্ঠ আইনস্টাইন এবং ম্যাক্স প্লাঙ্ক তার হচ্ছে বিকিরণের কম্পাঙ্কের সর্বাধিক গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র ঢাল। প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে হলো এটি সরলরেখা। তারপর হচ্ছে ফটোতড়িৎ সর্বোচ্চ ক্রিয়া ইকে এবং আলোর আই এর মধ্যে সূচক চিত্র হলো এটি সরলরেখা। তারপর হচ্ছে ভরবেগ এবং তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের লেখচিত্র হলো প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙনকে বেগেরাল। তারপর হচ্ছে এক্স রে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তারপর হচ্ছে তরঙ্গ 10⁻² হতে 10⁻³ তিনি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া প্রদান করে এবং কোনো চার্জ নেই প্রতিভাব সৃষ্টি করে। এক্স রে তড়িৎ তারপর হচ্ছে বিকিত হয়ে থাকে সরলরেখায় গমন করে। তারপর হচ্ছে ফোটনের ক্ষেত্রে স্থির বর্ষণ হয়ে থাকে। তারপর হচ্ছে এর শক্তি হচ্ছে ই জুল মিউ। তারপর হচ্ছে বেগ হচ্ছে 3 × 10⁻⁸। তারপর হচ্ছে এর নিজস্ব ভরবেগ আছে। কোনো বস্তুর আলোর সমান বেগে গতিশীল হলে তারপরে স্থির কাঠামোর সাপেক্ষে তার দৈর্ঘ্য অসীম হবে, সময় অসীম হবে। তার বিশেষ তথ্য আইনস্টাইন 1905 সালে প্রকাশিত হয়। আইনস্টাইন কর্তৃক 1905 সালে প্রকাশিত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করে আলোর কম্পনের উপর, ধাতুর কার্য অপেক্ষকের উপর 12। তারপর হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব অনুসারে কালো বস্তু হতে তারপর শক্তি বিকিরণের বিচ্ছিন্নভাবে ঘটে। তারপর শক্তি নির্গমনের কোনো ধারাবাহিকতা নেই। তারপর হচ্ছে ফটো তড়িৎ ক্ষেত্রে ফটো তড়িতের প্রবাহ আলোর তীব্রতার উপর নির্ভর করে। ফটো ইলেকট্রনের উপর আলোর কম্পাঙ্ক নির্ভর করে c/√2 বেগে। তারপর হচ্ছে চলমান তারপর হচ্ছে ভরবেগ হচ্ছে m0/c।
তারপর হচ্ছে প্রোটনের ক্ষেত্রে ই যেগুলো হ্যামনাটাসিসকার প্রযোজ্য হয়ে থাকে। তারপর হচ্ছে কোনো মানে প্রসঙ্গ কাঠামো, অজর প্রসঙ্গ কাঠামো, তারপর হচ্ছে আপেক্ষিকতাজনিত বস্তুর গতিশক্তি, তারপর হচ্ছে নিশ্চল গতিশক্তি 3 গুণ হতে, তারপর হচ্ছে বস্তুর বেগ 0.97 সি হবে, এস প্রাইম, তারপর হচ্ছে ক্রম তালার বেগ হবে সি প্রাইম, তারপর হচ্ছে এস প্রাইম আসে পাওয়ার কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল সি প্রাইম যেগুলো সি হবে, তারপর হচ্ছে নির্মিত বিভব ভি ও গতিশীল বেগে, তারপর হচ্ছে মির মধ্যে সম্পর্ক আছে পি যেগুলো হচ্ছে রুট ই ভি বাই এম, তারপর হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং হচ্ছে প্রোটনের শক্তি ই এর সম্পর্ক হলো ই যেগুলো এস বাই সি বাই ল্যামডা। আইনস্টাইন স্থিতিশীল ভর শক্তি ই নট যেগুলো এম নট সিস করে, তারপর হচ্ছে গড় শক্তি সমীকরণ ই যেগুলো এম সিস করে আলোক বসিত হতো ই যেগুলো হচ্ছে মিউ, তারপর হচ্ছে উত্তর প্রদান করে ম্যাক্স প্লাঙ্কের শক্তির ক্ষুদ্র একেবারে নাম হচ্ছে দেন কোয়ান্টা। তারপর হচ্ছে গতিশীল ঘড়ি ইলেকট্রনের ঘড়ি রয়েছে ধীরে চলে, তারপর হচ্ছে কোনো বস্তু তারপর চালক বেগে হলে এর ভর হবে সসীম, তারপর হচ্ছে একটি মহাকাশযান 3√3 বেগে চলে, তারপর হচ্ছে প্রকৃত দৈর্ঘ্যের মান হবে, তারপর হচ্ছে ইলেকট্রন গতিশীল 0.1 থেকে 0.2% রচিত পরিণত হবে। কম্পিউটার কি আসে কোয়ান্টাম তত্ত্বে ব্যাখ্যা করা যায় শক্তি ঘনত্ব বাই মিউ, তারপর হচ্ছে বিশ অংশের সাথে র্যালি জিন্সের সূত্র ব্যাখ্যা করা যায় বিভব এবং ইলেকট্রনের সর্বোচ্চ গতি সম্পর্ক স্থাপন করা থাকে ই ভি নট যেগুলো হাফ এম বি এম এক্স থেকে করে সমীকরণের সাহায্যে ইউজুয়াল রুট, তারপর হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার যোগ হচ্ছে এম স্কয়ার সি ফোর। তারপর হচ্ছে লেখচিত্র হলো, তারপর হচ্ছে একটি সরু রড এবং দৈর্ঘ্য লম্ব বরাবর, তারপর হচ্ছে আলোর বেগে চলে, তারপর হচ্ছে গতিশীল অবস্থায় একে দৈর্ঘ্য সমান বলে মনে হবে। তারপরে সর্বাধিক কম্পন অংশ, তারপর হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ক্ষেত্রে প্রযোজ্য ল্যামডা ম্যাক্স এবং আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার উপর নির্ভরশীল নয়। কম্পন কিরণের ক্ষেত্রে আপতন রশ্মি এবং বিকিরিত রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কম্পন এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের মধ্যবর্তী 90 আলোক তড়িৎ সমীকরণ হলো হাফ এম ভি নট ম্যাক্স স্কয়ার এন লবণ মিউ। তারপর হচ্ছে কম্পাঙ্ক অপরিহিত রেখা দীর্ঘতা লেখচিত্র হবে। কম্পিউটারের প্রভাবে অপরিহিত আলোকের তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তার হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি, আলোর তরঙ্গ প্রকৃতি, আলোর কণা প্রকৃতি ঋণাত্মক ধনাত্মক পাতের দিকে এবং ইলেকট্রন তৈরি হলে ইলেকট্রনের গতিশীল হবে পরিবি। তারপর হচ্ছে লেখচিত্রে চাপ পেয়েছে, তারপর হচ্ছে লেখচিত্র সূচনা 4.7 × 10⁻15, তারপর হচ্ছে 1000 হাজার, তারপর হচ্ছে মাধ্যমে আলো পড়লে ইলেকট্রন নির্গত হবে প্রোটনের শক্তি এবং তরঙ্গ লেখচিত্র হলো বক্ররেখা।